বর্তমানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটা একটি কর্মসংস্থান পত্রিকা, আর এই কর্মসংস্থান পত্রিকাটি কিন্তু এ সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা। এই কর্মসংস্থান পত্রিকা থেকে আজকে আমরা একটা প্র্যাকটিস সেট সমাধান করবো, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাদের জন্য। তো চলো আমরা মূল প্র্যাকটিস সেটে যেয়ে দেখি প্র্যাকটিস সেটটা কাদের জন্য আমরা সমাধান করতে চলেছি। চলো আমরা মূল প্র্যাকটিস সেটে চলে যাই। তো আমরা চলে এসেছি মূল প্র্যাকটিস সেটে। এখন আমরা এই প্র্যাকটিস সেটটা যদি একটু জুম করে বড় করে দেখি, দেখতে পাবো যে এটি কোন পরীক্ষার প্র্যাকটিস সেট। তো তোমরা এখানে অবশ্যই দেখতে পাচ্ছ এটি কিন্তু, তো তোমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছ এটি কিন্তু রেলের গ্রুপ ডির প্র্যাকটিস সেট। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রেলের গ্রুপ ডি প্র্যাকটিস সেট, এই প্র্যাকটিস সেটটা কিন্তু আজকে আমরা সমাধান করব। তো চলো এখানে যেটা লেখা আছে সেই লেখাটা আর এডুকেশন স্কুল সবসময় পড়ে তোমাদেরকে শোনায়, এবং এটা কিন্তু অবশ্যই দেখার আছে। গোটা ক্লাসটা তুমি দেখতে পারো না দেখতে পারো, কিন্তু এই যে ক্লাস দেখলে এই লেখাটা কতটা গুরুত্বপূর্ণ তা তুমি নিজেও চিন্তা করতে পারবে না যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লেখা। তো এই লেখাটা তোমরা অবশ্যই দেখবে, কারণ যে কোনো পরীক্ষার আগে তাদের সিলেবাস, তারপরে ভ্যাকান্সি কত আছে, নেগেটিভ মার্কিং আছে কি না, এবং সময় কত থাকবে, যাবতীয় কিন্তু খুঁটিনাটি বিষয় তোমাদের জানা দরকার যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার আগে। তাই এখানে কিন্তু সেরকম কিছু লেখা আছে। তো আমরা আগে দেখে নিই এখানে কী লেখা আছে। রেলের গ্রুপ পদে 32,438টি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে। প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেস পরীক্ষায়। 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল সায়েন্স থাকবে 25 নম্বর, অর্থাৎ সায়েন্সে থাকবে কিন্তু তোমাকে 25 নম্বর, অঙ্কে থাকবে কত 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে থাকবে কিন্তু 30 নম্বর। ভালো করে বুঝবে, তাহলে 25, 25, 50 আর 30, 80। আর এখানে 4 নম্বরে দেখো জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20 নম্বর, তাহলে 80 আর 20 100 নম্বর। এই 100 নম্বরের মধ্যে তোমাকে কিন্তু সায়েন্সটাই বেশি কিন্তু এখানে ম্যাটার করছে, সায়েন্স তোমাকে বেশি জানতে হবে। দেখো সায়েন্সে থাকবে 25 নম্বর, থাকবে সায়েন্সে, এখানে প্রথমেই কিন্তু দেওয়া আছে। অঙ্কে থাকবে 25 নম্বর, এই আর আর এখানে দেখো রিজনিংয়ে থাকবে 30 নম্বর, তিনটেই কিন্তু সায়েন্সের সঙ্গে সম্পর্ক। তাই তোমরা এরকম বারবার করে সিলেবাস মেনটেন করে তোমরা পড়বে, তাহলে সায়েন্স তোমাকে কিন্তু যথেষ্ট ভালোভাবে দেখতে হবে। আর এর জন্য কিন্তু আর এডুকেশন স্কুল তোমাদের জন্য প্রতিনিয়ত কিন্তু সায়েন্সের ক্লাস করাচ্ছে, অনলাইনে প্রত্যেক দিন কিন্তু সায়েন্সের ক্লাস করাচ্ছে আর এডুকেশন স্কুল রেডিওর গুরু পরীক্ষার জন্য। এছাড়াও কিন্তু অঙ্ক এবং রিজনিং তাদেরকে শেখাচ্ছে। তো তোমরা যদি চাও তাহলে সরাসরি আর এডুকেশন স্কুলের সঙ্গে কথা বলতে পারো 85 39 82 506 এই নাম্বারে ফোন করে। তো যে কোনো সময় তুমি ফোন করতে পারো, অসুবিধা নেই। তো ফোন করে তোমরা জানতে পারো। এবারে দেখো, এবারে 4 নম্বরে আছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এতে থাকবে কিন্তু 20 নম্বর। কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু ক্লাস প্রতিনিয়ত কিন্তু করানো হয়। তো আমরা এরপরে দেখবো কী আছে, এরপরে কী লেখা আছে। সময় থাকবে কিন্তু মোট 1.5 ঘন্টা। এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে, এইখানে কিন্তু একটা ব্যাপক ফ্যাক্ট, এইটা তোমরা ভালো করে মন দিয়ে শুনবে। নেগেটিভ মার্কিং আছে এখানে কিন্তু একটা প্রচণ্ড একটা ফ্যাক্ট তোমাদের জন্য। তোমরা এই যে এই নেগেটিভ মার্কিং আছে, এই জায়গাটায় তোমরা কোথায় এগিয়ে যাবে, কেউ আবার এর জন্য পিছিয়ে যাবে। কেন আমি বলছি এরকম কথা, কারণ তুমি মনে করো একটা পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য নেগেটিভ মার্কিং কিন্তু এর প্রধান শত্রু হয়ে দাঁড়ায়। কারণ এই নেগেটিভ মার্কিংয়ের জন্য তুমি এগিয়ে যাবে, আবার কিন্তু এক পা যদি এগিয়ে যাও 2 পা কিন্তু পিছিয়ে যাবে এই নেগেটিভ মার্কিংয়ের জন্য। মনে করো তুমি 100টা প্রশ্ন উত্তর দিয়েছো, তার মধ্যে 60টি সঠিক করেছো, 40টা ভুল করেছো, নেগেটিভ মার্কিং নিয়েছো। তো 40টা ভুলের জন্য, একটা ভুলের জন্য 3 নম্বর কাটা, তুমি মোটামুটি 13 নম্বর থেকে 13.5 নম্বর তোমার কাটা গেল। তাহলে তোমার আমি 13 নম্বরই বলছি, তুমি 60টি প্রশ্নের সঠিক উত্তর করেছো, তুমি পাচ্ছ কত, 13 নম্বর বাদ দিলে থাকছে তোমার 47। তুমি কিন্তু 60টি প্রশ্নের সঠিক উত্তর করে 47 পাচ্ছ। যে 70টা প্রশ্নের সঠিক উত্তর করেছে সে তোমার মতো 60টি প্রশ্ন সঠিক করেছে, 70টা প্রশ্নের উত্তর করেছে, তার মধ্যে তোমার মতো 60টি প্রশ্নের সঠিক উত্তর করেছে, 10টি কিন্তু তার ভুল গেছে। তাহলে সেভাবে কত, সেভাবে কিন্তু ঠিক 3 কম, 60-এর থেকে 3 কম মানে 57। তুমি পাচ্ছিলে 47, সে পারলো 57। ঠিক সেমভাবে যদি কেউ 60 নম্বরের প্রশ্নের উত্তর করে আসে এবং কোনো নেগেটিভ মার্কিং না নিয়ে আসে, তাহলে কিন্তু সে 60-এ 60 পেয়ে গেল। তাহলে কে কোথায় এগিয়ে গেল তোমরা বুঝতে পারছো। আর রেলের গ্রুপ ডি পরীক্ষায় এমন একটা পরীক্ষা যেখানে কিন্তু তোমার নেগেটিভ মার্কিং আসবেই, কারণ তোমাকে এমন সুন্দর করে তারা ওই প্রশ্নগুলোর উত্তর দেবে, জানা প্রশ্নও তুমি নেগেটিভ মার্কিং করে ফেলবে। তাই তোমাকে একদম শিওর যে প্রশ্ন যে উত্তর সেই উত্তর তোমাকে করে আসতে হবে, তাহলে তুমি কিন্তু কোয়ালিফাই করতে পারবে, এবং অনেকের থেকে কিন্তু তুমি বেশি কোয়ালিফাই করতে পারবে। তুমি থাক না, তুমি 60টি প্রশ্নই করো, 100 প্রশ্ন উত্তর করতে হবে না, তুমি যেটা জেনুইন জানো সেটাই তুমি করো, কারণ এখানে কিন্তু তোমাকে পাস করতে হবে। আর পাস করলেই কিন্তু তুমি কোয়ালিফাই একবার যদি তুমি করো, তাহলে তুমি শারীরিক সক্ষমতার পরীক্ষা দেখাতে পারলেই কিন্তু তুমি এতে চান্স পেয়ে যাবে। তো সেই জন্য তোমাকে কিন্তু এই নেগেটিভ মার্কিং কথা বারবার করে বলছি। আর এডুকেশন স্কুল তোমাকে কিন্তু ভালোর জন্যই বলবে। এবার দেখো পরে আছে, দেখো তো তারপরে দেখো 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর কাটা হবে। প্রশ্ন হবে বাংলায়। এই পরীক্ষাটি যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা, তেমনই 50টি প্রশ্ন উত্তর নিয়ে বিশ্লেষণ করে চাকরি পরীক্ষার বিশেষজ্ঞ বিজয় হালদার। তো বিজয় হালদারের সব প্রশ্নগুলো কিন্তু একদম সাজেশনমূলক প্রশ্ন, এই স্যারের প্রশ্নগুলো কিন্তু মিস হয় না। তাই এই প্রশ্নগুলো তোমরা মানে একদম মনোযোগ সহকারে A to Z দেখলে তোমাদের জন্য অনেক ভালো এবং হেল্পফুল হবে। তো চলো আমরা 1 নম্বরের প্রশ্ন দেখি, বিজয় হালদার স্যার 50টি প্রশ্ন কেমন করেছে। খুব ভালো প্রশ্ন করেন এই স্যার। তো চলো আমরা 1 দাগের প্রশ্ন দেখি। তো আমরা 1 দাগের প্রশ্ন দেখবো, তার জন্য একটু জুম করে বড় করে নেব। দেখো 1 দাগের প্রথম প্রশ্ন কি আছে দেখো। তো
একের থেকে প্রথম প্রশ্ন আছে, দেখো এখানে 4-এর মাথায় 11, 7-এর মাথায় 5 আর 11-এর মাথায় 2, এগুলো বলা হয় পাওয়ার। ঠিক আছে, 4-এর পাওয়ার 11, 7-এর পাওয়ার 5 আর 11-এর পাওয়ার 2। উপরের সংখ্যাটিতে কয়টি মৌলিক গুণিতক আছে? তুমি এটাকে কীভাবে সমাধান করবে? দেখো 4-এর পাওয়ার 11 আছে, তাই তুমি এখানে 2 হচ্ছে মৌলিক সংখ্যা, তা 2 গুণ 2, তাহলে কিন্তু এটা দুটোই মৌলিক সংখ্যা হলো 2 2। তো এর পাওয়ার 11, এরও পাওয়ার 11, আর ইন্টু এই 7-এর পাওয়ার 5, 5 থেকে গেল, ইন্টু 11-এর পাওয়ার, এটা এখানে 3 হবে, এটা 3, কিন্তু 11-এর পাওয়ার 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা মোট হচ্ছে, এখানে বলছে উপরের সংখ্যাতে কয়টি মৌলিক গুণিতক আছে। তো এখানে দেখো 11 আর 11 22, 22 আর 27, 27 আর 3 30, তাহলে 30টা মৌলিক সংখ্যা আছে, 30টি মৌলিক গুণিতক আছে, অর্থাৎ ডিড দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 2-এর দাগের প্রশ্ন দেখি। 2-এর দাগের প্রশ্ন আছে, দেখো 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বের তুলনায় 27 কম হয়। যদি সংখ্যাটি অঙ্কদ্বয়ের অনুপাত 1:2 হয়, তাই মূল সংখ্যাটি কত? যেহেতু মূল সংখ্যা বার করতে বলেছে, তাই তোমাকে এখানে নির্ণয় করা খুবই সহজ। আর এডুকেশন স্কুল তোমাদেরকে একটা কথাই বলবে, যদি লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, শতকরা, ট্রেন সংক্রান্ত অঙ্ক, নদী স্রোত, নৌকা স্রোতের অঙ্ক, এই অঙ্কগুলো বাদ দিয়ে যাবতীয় যে অঙ্কগুলো আছে সবগুলোই কিন্তু তুমি সমাধান উত্তর থেকে করতে পারবে, এবং অঙ্ক করে তোমার যা না সময় যাবে, সমাধান উত্তর থেকে তুমি সমাধান খুব কম সময় করতে পারবে। দেখো এই অঙ্কটা আমি কীভাবে সহজে সমাধান করছি। এখানে বলছে মূল সংখ্যাটি কত, তো তুমি মূল সংখ্যাটা কত সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো এখানে তোমার মূল সংখ্যা 36, 63, 48 আর 54 দেওয়া আছে। এবার তোমাকে এখানে বলছে না, এই যে 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বের তুলনায় 27 কম হয়। ঠিক আছে, আমি এই যে 63 আছে না, এই 63টা আমরা পরিবর্তন করছি, অর্থাৎ এই 6-এর জায়গায় আমরা দেবো 3, আর এই 3-এর জায়গায় আমরা দেবো 6। দেখো স্থান পরিবর্তন করেছি, এই যে স্থান পরিবর্তন বলছে 63 মূল সংখ্যা হলে তার স্থান পরিবর্তন করে 3 আর 6 করেছি। এখন 36 আর 63 এইটার বিয়োগফল কত? দেখো এটার বিয়োগফল হচ্ছে 27। তার মানে কি, স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বের তুলনায় 27 কম হয়। আসলে বুঝতে পেরেছো? তাহলে 63 36 হয়ে যাচ্ছে, তাহলে 27 কম হয়ে যাচ্ছে। ব্যাস, প্রথমটা আমার মিলে গেল। যদি সংখ্যাটির অঙ্কদ্বয়ের অনুপাত 1:2 হয়, অর্থাৎ এই যে 3 6, এইটার অনুপাত বার করো, তাহলে 3:6 অনুপাত বার করি, 3 1 3 আর 3 দ্বিগুণে 6, দেখো 1:2 হচ্ছে অনুপাত। আশা করি বুঝতে পেরেছো। তবে মূল সংখ্যাটি কত? তাহলে মূল সংখ্যাটি অবশ্যই 63। খুব সুন্দরভাবে এসব অঙ্ক ক্যালকুলেশন লাগে না, জাস্ট মুখে মুখে এসব উত্তর হয়ে যায়। চলো আমরা 3-এর দাগের প্রশ্ন দেখি। আর এডুকেশন স্কুল তোমাকে অঙ্ক শিখিয়ে ছাড়বে যদি আর এডুকেশন স্কুলের হাত ধরো। আর এডুকেশন স্কুল একমাত্র তুমি আর এডুকেশন স্কুল ক্লাস করলে তোমার একটা সময় তুমি বলবে যে আমি অঙ্ক জানতাম না, কিন্তু এখন অঙ্ক জানি। এরকমভাবে তুমি কিন্তু চলে আসবে। নিয়মিত আর এডুকেশন স্কুলের ক্লাস করো, দেখবে তুমি পারবে। এর জন্য আর এডুকেশন স্কুলের হেল্প নাও। ফোন করো 85 382 506 এই নাম্বারে। আমরা 3-এর দাগের প্রশ্ন দেখব। 3-এর দাগের প্রশ্ন কি আছে? একটি পরীক্ষায় 78% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 67% পরীক্ষার্থী অঙ্কে পাস করে, 10% পরীক্ষার্থী ইংরেজি ও অঙ্কের দুটি বিষয়ে ফেল করে। কত শতাংশ দুটি বিষয়ে পাস করে? এখন এখানে বলছে পাস করে কতজন, তাই তোমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখানে যেহেতু বলেছে ফেলের অপোজিট অর্থাৎ পাস করে হয়ে যাবে। এখানে বলছে দেখো 78% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে এবং 67% পরীক্ষার্থী অঙ্কে পাস করে, তাহলে 78 আর 67 কত হচ্ছে? 145। 78 আর 67 হচ্ছে 145। আর এই জায়গায় বলছে 10% পরীক্ষার্থী ইংরেজি এবং অঙ্কের দুটি বিষয় ফেল করে। আমরা এখানে কিন্তু পাস ধরেছি, দুটো পাশের যোগ করেছি, তাহলে এই পাসটা কত হবে? এখানে 10% পরীক্ষার্থী ইংরেজি এবং অঙ্কের দুটি বিষয় ফেল করে, তাহলে 10% যদি ফেল করে তাহলে পাস করে 90%। তো 145 থেকে আমরা 90 বিয়োগ করব, তাহলে উভয় বিষয় পাস করে কতজন আমার বেরিয়ে যাবে। এখান থেকে 145 থেকে 90 বাদ দিলে হয়ে যাবে কত? 55। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু 55%। বিদ্যা হবে সঠিক উত্তর। একদম চোখের নিমেষে এই অঙ্ক সমাধান করা যায় এইভাবে। এখন তুমি বলতে পারো যে স্যার আমি এই নিয়ম করবো না, আরেকটি নিয়ম করবো। ঠিক আছে, চলে এসো। আমরা 100 থেকে 78 বাদ দেবো, থাকবে আমাদের 22। তো আমরা এখানে দিলাম 22 প্লাস দিলাম। এবার 100 থেকে 67 বাদ দাও, তাহলে থাকবে কত? 23। থাকবে 33, তাহলে আমরা এখানে 33 যোগ করব। তাহলে দেখো 22 যোগ 33। আর এখানে দেখো 10% পরীক্ষার্থী ইংরেজি এবং অঙ্কের দুটি বিষয় ফেল করে। ঠিক আছে, তো এখানে আমরা কিন্তু ফেল করেটা বের করেছি, এখানে আমরা ফেল করেছি, তাহলে 10% ফেল করে মানে 10%টা বিয়োগ করে দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবারে এই যে মোট, এটা আমরা ক্যালকুলেশন করব। আর মোট পরীক্ষার্থী 100, তাই 100 থেকে এটা আমরা বিয়োগ করে দেবো। তাহলে আমার এখানে যেটা বেরোবে সেটাই হচ্ছে কিন্তু পরীক্ষার্থী দুটি বিষয় পাস করার সংখ্যা। সেখানে দেখো 22 আর 33 কত হয়? 22 আর 33 হয় 55। 55 থেকে 10 বাদ দাও 45, তাহলে 100 থেকে 45 বাদ দিলে থাকে 55। এই 55% সঠিক উত্তর। দেখো তুমি যেভাবে করবে অঙ্ক সমাধান করতে পারবে এইভাবে। এবার আমরা 4 দাগের এই প্রশ্নটা দেখব। একটি স্কুলে যতজন বালক আছে তার থেকে 15 জন বেশি বালিকা আছে। যদি বালিকার সংখ্যা 10% বৃদ্ধি পায় এবং বালকের সংখ্যা 16% বৃদ্ধি পায়, তবে বালকের থেকে বালিকার সংখ্যা 9 জন বেশি হয়। তাহলে ওই স্কুলে মোট কতজন ছাত্রছাত্রী আছে? তো এখানে আমরা খুব সহজে সমাধান করব। প্রত্যেকটা অপশান থেকে এই যে 15 বাদ দেবো, কারণ এখানে বলছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা, তার থেকে যদি আমরা যে 15 জন বালিকা বেশি হয় বালকের থেকে, যদি আমরা 15 জন বিয়োগ করি, তাহলে যে সংখ্যাটা দাঁড়াবে সেটা যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটাই তার উত্তর হবে। তো দেখো 300 থেকে আমরা 15 বিয়োগ করব, তাহলে হয়ে যাবে কত?
285, যেহেতু 285 2 দ্বারা বিভাজ্য নয়, তাই কিন্তু এটা এর উত্তর হবে না। 265 থেকে আমরা 15 বিয়োগ করব, তাহলে হয়ে যাবে কত? 265 থেকে 15 বিয়োগ করলে হয়ে যাবে 250। এই 250 যেহেতু 2 দ্বারা বিভাজ্য, তাহলে এটাও হতে পারে, তাই আমরা এটা নিয়ে দেখব। তাই আমরা কি করব, আমরা এক সাইড লিখবো বালক আর এক সাইড লিখবো বালিকা। তাহলে এই সাইডে লিখছি বালক আর এই সাইডে লিখছি বালিকা, ভালো করে বুঝবে। এখন এখানে 250 হলে এর 125, এরও 125, তাহলে 125 125 250, যেহেতু বলেছে 15 জন বালিকা বেশি, তাহলে এখানে 15 আমরা যদি যোগ করি তাহলে হবে কত? 140। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে বালক 125 হলে বালিকা 140 হবে, তবেই কিন্তু এখানে বলছে যতজন বালক আছে তার থেকে 15 জন বেশি বালিকা আছে, হয়ে যাচ্ছে 125 বালক হলে 140 বালিকা হচ্ছে, মিটে গেল। এবার আমার বলেছে যে যদি বালিকার সংখ্যা 10% বৃদ্ধি পায়, তাহলে 140-এর উপর 10% বৃদ্ধি করো। 10% বৃদ্ধি মানে 110/100 হয়, তাহলে 110/100 দিয়ে আমরা গুণ করব। আশা করি তোমরা বুঝতে পারছো। এই শূন্য এই শূন্য আর এই শূন্য এই শূন্য, 14কে 11 দিয়ে গুণ করলে 4 11 44, 4 হাতে 4, 11কে 11 4 15, 154। ঠিক আছে, 154 জন। এখন বলেছে বালকের সংখ্যা 16% বৃদ্ধি পায়, তাহলে বালকের সংখ্যা 16% বৃদ্ধি পাওয়া মানে 116/100, তাহলে বালক আমি 116/100 করব। এখানে আমরা 5 25 125 করবো, 4 25 100 করবো, আর 4 আর 116 কাটি কত হবে? 4 দিনও 8 আর 3 দাও 11, 4 9 36, তাহলে 5 9 45-এর 5 হাতে 4, 5 2 10 আর 4 14। দেখো 145 হচ্ছে, এখানে হচ্ছে 145, এখানে হচ্ছে 154। এই পার্থক্যটা কত হচ্ছে? এই পার্থক্যটা হচ্ছে 9। তাহলে দেখো এখানে বলছে কিন্তু বালিকার সংখ্যা 9 জন বেশি হচ্ছে, 154 জন বালিকা হচ্ছে, বালক 145 জন হচ্ছে, তার 9 জন বেশি হচ্ছে। তাহলে আমরা বলতেই পারি 265 এর সঠিক উত্তর। এইভাবে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করতে হয়, অন্য কোনো ক্যালকুলেশন আনবে না, আনলে কিন্তু তোমরা এই জটিলতায় পড়ে যাবে এবং সেটাকে সমাধান করতে তোমাদের মুশকিল হবে। আর এডুকেশন স্কুলের কাছে এরকম অঙ্ক শিখুন, তাহলে দেখবে এরকম অঙ্ক, আর এডুকেশন স্কুলের কাছে এরকম অঙ্ক শেখো, তাহলে দেখবে তোমরা অনেক দূর এগিয়ে যাবে এবং কম সময়ের মধ্যে কিন্তু অঙ্কগুলো সব শিখে যাবে এবং পারফেক্ট উত্তর করতে পারবে। চলো হেল্প নেওয়ার জন্য অবশ্যই ফোন করো 85 3 9 এই নম্বরে। আমরা 5-এর দাগের প্রশ্ন দেখব। এক ব্যবসায়ী কোনো দ্রব্য কিনে সেটিকে 20% লাভে বিক্রয় করলো। যদি সে দ্রব্যটি 20% কম দামে কিন্তু ও 75 টাকা কমে বিক্রি করতো, সে 25% লাভ করতো। তাহলে ওই ব্যবসায়ী দ্রব্যটি কত টাকায় কিনেছিল? তাহলে দ্রব্যটির এখানে উত্তর চাইছে দ্রব্যটি কত টাকায় কিনেছিল, ভালো করে বুঝবে। এটা তোমরা কীভাবে এটা সমাধান করবে। এখন এই জায়গায় লিখবো ক্রয় আর এখানে লিখবো বিক্রয়। প্রথমে বলছে 20% লাভে বিক্রয় করেছে, তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলেই বিক্রয় মূল্য 120 টাকা, তাহলে 20% লাভ হয়ে যাচ্ছে। এখন সে কী করছে? সে দ্রব্যটি 20% কম দামে কিনতো, তাহলে 20% কম দামে মানে 80 টাকায় কিন্তু আর 75 টাকা কমে বিক্রি করতো, সে 25% লাভ করতো। তাহলে দেখো 80 টাকায় কিনে সে 25% লাভে বিক্রি করবে, তাহলে 80 টাকার ওপরে 25% লাভ বলতে কি 125/100, তাহলে 80 গুণ 125/100, এই শূন্য এই শূন্য। এখানে আমরা 5 25 125 করবো, আর এখানে 5 দ্বিগুণে 10 করবো, 2 আর এই 8 কাটবো 4, তাহলে 4 25 100। তাহলে এই 100টা হচ্ছে কিন্তু বিক্রয় মূল্য, এই 25% লাভে বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে 100। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আগে বিক্রয় মূল্য ছিল 120 টাকা, এখন বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, পার্থক্য কত? 20 টাকা। আর এ কি বলছে? এখানে বলছে 20% কম দামে কিনতো এবং 25% লাভ করতো, তাহলে এখানে বলছে 75 টাকা কমে বিক্রি করতো। আগে 120 টাকা বিক্রি করতো, এখন করছে 100 টাকায়, তাহলে কমে বিক্রি করছে কত? 20 টাকা। আর এখানে বলছে কমে বিক্রি করছে কত? 75 টাকা। তাহলে আমরা বলতে পারি কি 20 = 75। আশা করি তোমরা বুঝতে পারো। তাহলে 20 = 75, তাহলে 1 সমান কত? 1 সমান এখানে 20টা নিচে চলে আসবে, 1 সমান, আর 100 সমান কত? 100টা উপরে গুণ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই 20 আর এই 100 কাটে হয়ে যাবে 5, তাহলে 5 5 25 এর 5 হাতে 2, 5 7 35 আর 2 37, অর্থাৎ 375 টাকা। দেখো এখানে সঠিক উত্তর হবে 375 টাকা। কত সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান হয়। আর এডুকেশন স্কুল তোমাকে অঙ্ক শিখিয়ে ছাড়বে, তো একবার যোগাযোগ করো আর এডুকেশন স্কুলের সাথে। চলো 6 দাগের প্রশ্ন আমরা দেখি। এক ব্যবসায়ী 500 টাকা দামের দুটি দ্রব্যের সঙ্গে 300 টাকা দামের একটি দ্রব্য বিনামূল্যে দেন। এতে ওই ব্যবসায়ী কোনো লাভ বা ক্ষতি না হলে ওই ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর কত শতাংশ বাড়িয়ে ধার্য মূল্য ঠিক করেন? এখানে কিন্তু সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নটা তুমি কীভাবে সহজে সমাধান করবে দেখো। এখানে বলছে 500 টাকা দামের দুটি দ্রব্য, তার মানে কি 1000 টাকা, 1000 টাকা। এখন এখানে বলছে 300 টাকা দামে একটি, মানে উড়িষ্যাতে 300 টাকা দামের একটি দ্রব্য বিনামূল্যে দেন। তাহলে 300 টাকা যদি আমি যোগ করি তাহলে হয়ে যাবে কত? 1300 টাকা। তাহলে অবশ্যই 1000 টাকার উপরে 30% লাভ হলে, তো 30% যদি ধার্য মূল্য ঠিক করে তাহলে 1300 টাকা হয়। তাহলে এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে? একটি ক্ষেত্রে বিক্রয় মূল্য দ্বিগুণ হলে লাভ 3 গুণ হয়, তাহলে লাভের শতাংশ নির্ণয় করো। তো লাভের শতাংশ এখানে 100%। কী করে হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে। চলো আমরা 8 দাগের প্রশ্নে চলে যাই। 8 দাগের প্রশ্ন আছে দেখো, নিচের কোনটি ক্রেতার জন্য বেশি লাভজনক? নিচে কোনটি ক্রেতার জন্য বেশি লাভজনক? 10%, 20%, 30% পরস্পর ছাড় হলো, আর 20% ছাড় হলো, তাহলে এর মধ্যে কোনটা লাভজনক হবে? তো দেখো আমরা এটাকে কি করব, এটাকে আমরা একটা কাজ করতে পারবো। এখানে আমরা 20 আর 10 30 পাবো, ঠিক আছে? তো এই 30 বিয়োগ 20 আর 10 গুণ করবো,
20 গুণ 10 আর নিচে 100 দেবো। তাহলে এই দুটো শূন্য এখান থেকে কেটে যায়, তাহলে 2 1 কে 2 হয়, 30 থেকে 2 বাদ দিলে হয় 28। এখন এই 28টা আবার কী করবো, 28 আর 30 এ আর বি করবো, তাহলে 28 প্লাস 30, 28 প্লাস 30 বিয়োগ 28 গুণ 30 বাই 100। এই শূন্য আর এই শূন্য কাটবো। এখানে আমরা 28 আর 30 কত করতে পারি, 28 আর 30 হচ্ছে 58, 58। তার থেকে বিয়োগ করবো কত, 3 8 24, 4 হাতে 2, 3 দিনে 6 আর 2 8, তো 10 আছে নিচে, তাই এখানে দশমিক এসে যাবে। তাহলে 58 থেকে আমরা 8.4 বিয়োগ করবো, 4 এর কত হলে 6 হলে 10 হাতে 8 আর 1 9, 9 আর কত হলে 18, 9 হলে 18 হাতে 1, 1 আর কত হলে 5 4, 49.6। প্রথমটার ক্ষেত্রে কিন্তু 49.6 হচ্ছে ছাড়, আর দ্বিতীয়টার ক্ষেত্রে কত হবে, তো সেমভাবে 20 আর 20 40, 40 মাইনাস 20 গুণ 20, এটা এই কিন্তু সূত্র 100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তো দেখো এখানে 2 আর 2 4, 40 থেকে 4 বাদ দিলে হয় 36, 36। এখন এই 36 আর এই আবার 20 আমি যোগ করব, তাহলে 36 আর 20 যোগ করলে হয়ে যাচ্ছে, এখানে আমরা যোগ করলাম বিয়োগ, এই 36 গুণ 20 হবে, নিচে হবে 100। এই শূন্য আর এই শূন্য আমরা কেটে দেবো, কেটে দিলে এখানে দেখো 36 আর 20 হচ্ছে 56, বিয়োগ এখানে 36 দিনে 72 মানে 7.2 হয়, 36 দিনে 72, এখানে যে 10 আছে নিচে, তাই 7.2 হয়। 56 থেকে যদি আমরা 7.2 বিয়োগ করি, তাহলে থাকবে কত, 2 আর কত হলে 10, 8 হলে 10 হাতে 1, 7 রেখে 8, 8 আর কত হলে 16, 8 হলে 16 হাতে 1, 1 আর কত হলে 5, 4 হলে 5। দেখো 48.8, মানে 20% যদি ছাড় হয় পরপর 3 বার, তাহলে 48.8 ছাড় হয়। আর যদি 20 10 20 30% ছাড় হয়, তাহলে 49.6% ছাড় হয়। তাহলে কোনটার ক্ষেত্রে লাভ হবে, তাহলে ক্রেতাকে অবশ্যই, ক্রেতা যারা যে কিনবে সেই 49.6% ছাড় দিলে তার বেশি লাভ হবে। অতএব এখানে উত্তর হবে কিন্তু 1-এর দাগ, তো এখানে এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 9 দাগের প্রশ্নে চলে যাই। 8 দাগের প্রশ্ন কিন্তু এভাবে সহজে সমাধান করা হয়। প্রশ্নে চলে যাই। 8 দাগের প্রশ্ন কিন্তু এভাবে সহজে সমাধান করা হয়। 9 দাগের প্রশ্ন আছে, দেখো একই পরিমাণ কিছু টাকা 11% সরল সুদের হারে যথাক্রমে 3.5 বছর ও 4.5 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি দুটি ক্ষেত্রে সুদের পার্থক্য এত টাকা হয়, তাহলে ওই দুটি ক্ষেত্রে মিলিয়ে মোট কত টাকা বিনিয়োগ করা হয়েছিল। খুব সুন্দর একটা প্রশ্ন, এটা তুমি কীভাবে সহজে সমাধান করবে, কিছু না, আমরা কি করব, আমরা এখান থেকে যে মানে পার্থক্যটা পাচ্ছি কত, এখান থেকে পার্থক্য পাচ্ছি কিন্তু 1, এখানে 3.5 আর 4.5 1 হচ্ছে কি আমরা এ পাচ্ছি। আর এখানে আমরা কত পাচ্ছি, সুদের পার্থক্য পাচ্ছি হচ্ছে 11। তাহলে আমরা এখানে আমরা সুদের হার কত পাচ্ছি 11%। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে এই যে 4 2 1 আছে না, এই যে 4 2, এখানে যে 4 2 1 আছে, মানে সুদের পার্থক্য 4 2 1.50, এটা সুদের পার্থক্য। আর এখানে সময়ের পার্থক্য হচ্ছে 1 বছর, তাই ইন্টু 1 বাই এই যে 11 আছে, এই 11টা দিয়ে দেবো, ব্যাস আমার অঙ্ক শেষ। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, 11 দিন 22, 3 11 33, ঠিক আছে, 3 11 33, 33 আর 9 হলে 42 91, 8 11 88, 88 আর 3 হলে 91, ঠিক আছে, তাহলে 35 চলে আসলো। এবার আমরা 9 দাগের এই প্রশ্ন দেখবো, একই পরিমাণ কিছু টাকা 11% সরল সুদের হারে যথাক্রমে 3.5 বছর 4.5 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি দুটি ক্ষেত্রে সুদের পার্থক্য 421.50 টাকা হয়, দুটি ক্ষেত্রে মিলে মোট কত টাকা বিনিয়োগ করা হয়েছিল। এই অঙ্কটা তোমরা দেখবে আর ভাববে কি করে করব। তাই একদম মানে সুদের অঙ্ক এইরকমভাবে সহজে সমাধান করা যায়, তুমি কিন্তু এর আগে কখনো দেখোনি। কীভাবে করবে দেখো, এই যে সুদের পার্থক্য আছে না, 4,421.50, এটা উপরে দিলে ইন্টু 100 দিয়ে দিলে, এটা কিন্তু সূত্রের 100। কী করে হয়, কেন হয়, অবশ্যই তোমরা জানবে, আর এডুকেশন স্কুলের কাছে হেল্প নাও, অবশ্যই জানতে পারবে। তো 421.50 ইন্টু 100, আর নিচে হবে কি, এই যে সময়ের পার্থক্য কত 11, আর এই যে সুদের হার কত 11%, তাহলে এই 11 দেবো ইন্টু এই যে সময়ের পার্থক্য কত 4.5 আর 3.5 বিয়োগ করলে 1 হয়, তাই 1টা এখানে দিয়ে দেবো। এবার দেখো কী করে এটা সমাধান করতে হয়। এখানে আমরা 3 11 33 করবো, 33 আর 9 দাও 42 91, 33 আর 9 দাও 42, 9 পাশে 1 নিলে 91, 8 11 88, 88 আর 3 দাও 91, তাহলে 35 আসলো, 3 11 33 আর 2 দাও 35, তাহলে 2 শূন্য হলো। তাহলে তারপরে হচ্ছে মানে 20 হয়ে যাবে, 20 হলেও তোমার 11 দিনও 22 হবে। ধরো 11 দিনও 22ই করলাম, মানে তুমি 11 দিনও 22 করতে পারো, কিংবা 11 করতে পারো, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এখান থেকে যদি আমরা, যেহেতু এখানে বলছে কাছাকাছি সংখ্যা নির্ণয় করো, তাই 2 দিন নিলাম এটা। এবার এটাকে আমরা কি করব, এটা হচ্ছে 100 দিয়ে গুণ করবো, তাহলে হয়ে যাবে কত 38 32। এখানে 1 কিন্তু নিয়েছে, এখানে কিন্তু একবার গেলে ঠিক আছে, একবার একটু বেশি হয়, আবার দুবার হয় না, তবু আমি 2 নিলাম, তাহলে 3832, 3832। আমি একটা এখান থেকে কাছাকাছি একটা সংখ্যা নিলাম। এবার দেখো বলছি কি দুটি ক্ষেত্রে, এবার এখান থেকে উত্তর চেয়েছে মোট কত টাকা বিনিয়োগ করা হয়েছে। তাহলে এই টাকাটা বিনিয়োগ করা হয়েছে, যেহেতু একই পরিমাণ কিছু টাকা দুটি ক্ষেত্রে দিয়েছে, তাহলে 38 32 আর 38 32কে যোগ করতে হবে, মানে দুবার দিয়েছে, তাই এটা কিন্তু
দুটি ক্ষেত্রে দিয়েছে, তাই এই আসল দুবার, মানে এই আসল কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে। সেই ক্ষেত্রে হবে কত, 76 63 হয়ে যাবে 76 64। হ্যাঁ, 2 দিয়ে গুণ করলে আর 76 হয়ে যাবে 76 64। ঠিক আছে, তো যেহেতু কাছাকাছি সংখ্যা এখানে আমি একটু বেশি নিয়েছি, তাই কিন্তু এখানে 76 63 এর সঠিক উত্তর হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইভাবে কিন্তু এরকম সহজে সমাধান করা যায়। 10 দাগের প্রশ্ন আমরা দেখব। 10 দাগের প্রশ্ন আছে, দেখো রামন তার বাড়ি থেকে বন্ধুর বাড়িতে গেল 50 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে। ফেরার পথে সে 45 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ফিরল। এতে তার যাওয়ার তুলনায় 1 ঘন্টা সময় বেশি লাগলো। রামনের বাড়ি থেকে তার বন্ধুর বাড়ির দূরত্ব কত? যেহেতু একবার গেছে একবার এসছে, তাহলে এটা কি হবে, যাওয়া আসা, অর্থাৎ একবার গেছে একবার এসছে মানে বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, আর একই দিকে গেলে কিন্তু যোগ হয়। তাহলে এটা আমরা কি করব, আমরা একদম সহজ নিয়ম করব, 50 গুণ 45, আর 50 আর 45 বিয়োগ করতে হবে, তাহলে হয়ে যাবে 5 ইন্টু 1, ব্যাস তোমার অঙ্ক শেষ। 5 10 50, তাহলে 45 10 450, তাকে 1 দিয়ে গুণ করলে 450 হয়, তাহলে বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক তুমি এই 10 দাগের অঙ্কটা তুমি নিজে পড়ে নিজে উত্তর করতে পারবে না, কিন্তু আরএডি স্কুল তোমার দেখার সাথে সাথে করবে। 11 দাগের প্রশ্ন দেখো, মুম্বাই থেকে দিল্লির দূরত্ব 1260 কিলোমিটার। ট্রেন এ সন্ধ্যা 6টায় মুম্বাই থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়, আর যার এর গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার। আর ট্রেন বি রাত 9টা থেকে মুম্বাই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়, যার গতিবেগ হচ্ছে 90 কিলোমিটার। ট্রেন সি রাত 9টা থেকে দিল্লি মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়। যদি ট্রেন তিনটি একই সময় একই স্থানে মিলিত হয়, তবে ট্রেন সি এর গতিবেগ কত? তো এটা তুমি কীভাবে সহজে সমাধান করবে? এ সন্ধ্যা 6টায় ছাড়ে, আর ট্রেন বি রাত 9টায় ছাড়ে, তাহলে এ যখন যাবে তখন এই যে এ 6টা থেকে 9টা পর্যন্ত টাইম কত, 3 ঘন্টা। সেই 3 ঘন্টায় ট্রেন এ কত যায়, 60 কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে ট্রেন এ যাবে কিন্তু 3 6 18 180 কিলোমিটার। কত সময় যাবে, 3 ঘন্টায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ 180 কিলোমিটার যাবে। এবার বলছে ট্রেনের বি এর গতিবেগ কত? ট্রেন বি এর গতিবেগ কিন্তু 90 কিলোমিটার, তার মানে ওর থেকে ওর গতিবেগের পার্থক্য কত, এর থেকে বি এর গতিবেগের পার্থক্য হচ্ছে 30 কিলোমিটার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে বি এর গতিবেগ ট্রেন এর থেকে যদি 30 কিলোমিটার কম হয়, তাহলে বির গতিবেগ হচ্ছে 30 কিলোমিটার বেশি। এবারে দেখো, যেহেতু বি ট্রেনের গতিবেগ 30 কিলোমিটার বেশি, তাহলে এই 180 কিলোমিটার যেতে ওই সময় কত সময় লাগবে, মানে বি ট্রেন এ ট্রেনকে কত সময় ধরবে? তাহলে 180কে তুমি যেহেতু 30 কিলোমিটার বেশি, তাহলে 30 দিয়ে ভাগ করো, তাহলে এটা 6 ঘন্টায়। 6 ঘন্টা পরে কিন্তু ট্রেন ধরে ফেলবে, মানে বি ট্রেন এ ট্রেনকে ধরবে। তখন কটা বাজবে, যেহেতু বি ট্রেন কটার সময় বেরিয়েছিল, রাত 9টার সময়, তাহলে 6 ঘন্টা পরে মানে 9 6 15, অর্থাৎ রাত 3টের সময় কিন্তু এ বি একসঙ্গে মিলিত হবে রাত 3টায়, মানে বি ট্রেন এ ট্রেনকে ধরে ফেলবে। বুঝতে পেরেছো আশা করি। এবারে দেখো, এবারে তোমার এখানে সেই সময়ে ট্রেন বি কতটা যাচ্ছে, সেই সময় ট্রেন বি যাচ্ছে কিন্তু দেখো মোট হচ্ছে ট্রেন বি এর গতিবেগ হচ্ছে 90 কিলোমিটার, ঠিক আছে তো। আর ও 6 ঘন্টার পরে গিয়ে ধরছে, তার মানে 90কে 6 দিয়ে যদি গুণ করো, তাহলে 540 কিমি কিন্তু এই ট্রেনটা যাচ্ছে, মানে বি ট্রেন 540 কিমি যাচ্ছে, তারপরে কিন্তু ধরছে এই ট্রেনকে। আশা করি বুঝতে পেরেছো। এবারে তোমার কি হচ্ছে, যখন 540 কিমি যাওয়া হয়ে গেল, তাহলে তোমার বাকি থাকছে কত, এই 1260 কিমির থেকে 1260-এর থেকে এই 540 বিয়োগ করব, তাহলে কত সময় বাকি থাকছে, তাহলে কতটা পথ বাকি থাকছে, কিন্তু 720 কিমি পথ। 720 কিমি, এই 720 কিমি পথটা সি ট্রেন কত সময় যাবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো এই দেখো, সি ট্রেন 9টায় দিল্লি থেকে মুম্বাইয়ের দিকে রওনা হয়। 9টায় গেলে ধরো 15টার সময় তার মিলিত হবে। 15টার সময় মিলিত হবে মানে কি, 6 ঘন্টা যাবে, মানে ওই যে রাত 3টের সময় মিলিত হবে, তার মানে 9টার থেকে রাত 3টে মানে 6 ঘন্টা। তো এই 720 কিলোমিটারটা 6 ঘন্টায় যদি বেগ হয়ে যাবে কত, 120, 6 × 72, অর্থাৎ 120 কিলোমিটার। এই 120 কিলোমিটার মতো সি ট্রেনের গতিবেগ, অর্থাৎ সি ট্রেনের গতিবেগ 120 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ সিদ্ধাভাবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরের প্রশ্নে চলে যাবো। পরের প্রশ্ন কী আছে, 13 দাগের প্রশ্ন। 13 দাগের প্রশ্ন কী আছে দেখবো। এবার আমরা 13 দাগের এই প্রশ্নটা দেখব। 13 দাগের প্রশ্ন আছে, দেখো, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার গিয়ে আবার আগের স্থানে ফিরে আসলো। এতে নৌকাটির মোট 30 মিনিট সময় লাগলো। যদি স্রোতের গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা হয়, তবে স্থির জলে নৌকার গতিবেগ কত? তা আমরা যাচ্ছি কত, অনুকূলে যাচ্ছি একবার, প্রতিকূলে ফিরে আসছি। তাহলে এখানে 2, মোট দূরত্ব 2, তাহলে অনুকূলে যাচ্ছি তখন কী হবে, তখনই নৌকা সমান সমান অনুকূল যোগ প্রতিকূল হয়ে যাবে। তাহলে অনুকূলে যখন যাবো তখন নৌকা যোগ স্রোত হবে। তা নৌকা কত, নৌকার গতিবেগটা তোমাকে নির্ণয় করতে হবে। তার নৌকার গতিবেগ মনে করো এক্স, প্লাস স্রোত কত, স্রোত 3। আর যখন প্রতিকূলে ফিরবে তখন নৌকা মাইনাস স্রোত, তুমি 2 কিমি আসছো, এক্স মাইনাস 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই দুটোর সমষ্টি, অর্থাৎ যেতে আসতে সময় লাগছে কত, যেতে আসতে সময় লাগছে 1-2 ঘন্টা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 1-2 ঘন্টা কেন, 30 মিনিট সমান 1-2 ঘন্টা, ব্যাস আমার অঙ্ক হয়ে গেল। 2/x + 3, 2/x - 3 = 1/2। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা 1/2 কিন্তু। তাহলে
এবারে তোমার এখানে সমাধান হয়ে গেল। এবার তুমি এটা যদি সমাধান করো তাহলে কিন্তু তোমার উত্তর চলে আসবে। এখন তুমি বলতে পারো স্যার এটার সমাধান তো কঠিন, তো সমাধান কঠিন না, সমাধান খুবই সহজ। সেটা তুমি কীভাবে সমাধান করবে দেখো, তোমাকে কিন্তু দেখা দিচ্ছি, এই ফর্মুলা কিন্তু কেউ আগে দেখাবে না। তো এখানে এর ফর্মুলা তোমাকে ইউজ করতে হবে। সেটা কি দেখো, যদি আমরা এখানে যেহেতু বলেছে নৌকার গতিবেগ কত, নৌকার গতিবেগ x ধরেছি, তার যদি আমরা নৌকার গতিবেগ 9 ধরি, তাহলে দেখো 9 আর 3 12, ঠিক আছে, এক্সের মান 9 ধরলি আর 3 যোগ করলে 12, তা 2/12 মানে 1/6 হয়ে যায়, 1/6 যোগ এখানে 9 থেকে 3 বাদ দিলেই হয় 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 1/3 হয়। তাহলে 1/6 আর 1/3 যোগ করব, যোগ করলে দেখি কত হয়। তাহলে এই 6 আর 3-এর লসাগু হয়ে যায় 6। তাহলে 6 1 কে 6, 1 1 কে 1, যোগ 3 দ্বিগুণে 6, 2 1 কে 2, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে 2 আর 1 3/6, 3/6 মানে কাটাকুটি করলে 3 1 3, 3 দ্বিগুণে 6, দেখো 1/2 হচ্ছে। তাহলে এটা 1/2 হয়ে যাচ্ছে, এই সমান সমান 1/2 বলেছিলাম, এইটা সমান সমান 1/2, তাহলে এখানেও 1/2 আমি বার করছি, তাহলে 9 আমার সঠিক উত্তর হয়ে যাবে বিদ্যা। বুঝলে তো? এভাবে এই অঙ্কগুলি সমাধান করতে হয়, কোনো যে তোমার মিডিল টার্ম করতে হবে বা সূত্রে আনতে হবে কিছু করতে হয় না। ওকে, চলো আমরা চলে যাই 14 দাগের প্রশ্নে। 14 দাগের প্রশ্ন কি আছে, কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 105 টাকা ও সরল সুদ 100 টাকা, সুদের হার এবং মূলধন নির্ণয় করো। সুদের হার তোমার নির্ণয় করতে বলেছে আর মূলধন তোমাকে নির্ণয় করতে বলেছে। এখানে দেখো 2 বছর, তোমার এর আগে কিন্তু এই অঙ্কটা করে দিলাম, 2 বছর চক্রবৃদ্ধি সুদ 105 টাকা, সরল সুদ 100 টাকা, পার্থক্য কত 5 টাকা, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো সুদের পার্থক্য 5 × 100, আর নিচে কত দেবো 2 বছর। এবার আমরা 14 দাগের এই অঙ্কটা করব। কোনো টাকা 2 বছর চক্রবৃদ্ধি সুদ 105 টাকা, সরল সুদ 100 টাকা, সুদের হার ও মূলধন নির্ণয় করো। এই অঙ্কটা তোমাকে কীভাবে শেখাই দিচ্ছি দেখো, তোমরা কখনো এরকমভাবে শিখোনি, একদম এক লাইনে অ্যাকশনসে একবারেই বেরিয়ে যাবে। তোমাকে কখনো কখনো দেয় কিন্তু আসল কত, এই যে মূলধন কত, এটা দিয়ে তোমার ফ্যাক্ট দিয়ে সুদের হার না দিয়ে মূলধন কত দেবে, আর তোমাকে শুধু মূলধন দিলেও সুদের হার বার করতে হবে। আর যদি সুদের হার চায় তাহলে তো সুদের হার বার করতে হবে, যে কোনো তোমাকে যেটাই দেবে না কেন তোমার সুদের হার আগে বার করতেই হবে। সুদের হার তুমি কীভাবে বার করবে, সুদের হার বার করার এখানে একদম ইজি প্রসেস। এই যে 2 আছে না সময়, এই সময়টা উপরে লিখবে 2 গুণ এই যে সুদের পার্থক্য কত 105 আর 100, তাহলে 5 বাই এখানে কি হবে, বাই এখানে তোমার এই যে মানে এই যে সরল সুদ কত 100, এটা তুমি এখানে দিয়ে দেবে 100। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইন্টু সুদে ইন্টু সূত্রের 100। এবার আমরা কাটাকুটি করবো, এই 100 আর এই 100 কেটে দেবো, তাহলে 5 দ্বিগুণে 10, তাহলে 10% তোমার সুদের হার। এখানে দেখো মূলধন আর বার করতে লাগবে না, কারণ তোমাকে এখানেই বলেছি কিন্তু সুদের হার এবং মূলধন নির্ণয় করো। প্রথমটা আছে 10% 500 টাকা, 5% 100 টাকা, 20% 1000 টাকা, আর 15% 1200 টাকা। তাহলে তোমার সুদের হার হচ্ছে 10%, তাহলে অবশ্যই এর একটা হবে সঠিক উত্তর 10%, আর মূলধন হচ্ছে 500 টাকা। তোমাকে আলাদাভাবে মূলধন বার করতে হবে না। এখন তুমি যদি বলো স্যার মূলধন কী করে বার করবো, যদি এরকম টার্ম থাকে মূলধন কী করে বার করবো, হেল্প নাম্বারে ফোন করো 85 3 82 506, এই নাম্বারে ফোন করো, তোমাকে মূলধন কীভাবে বার করতে হবে অ্যাকশনসে শিখিয়ে দেবো। চলো আমরা 15 দাগের প্রশ্ন চলে যাই। 15 দাগের প্রশ্নটা কী আছে দেখো, কত টাকা 3 বছরের 10% হারে চক্রবৃদ্ধি সুদে সুদ আসলে 6655 টাকা হবে। কিছুই না, এই অঙ্কগুলো একদম সহজ। কীভাবে করবে দেখো, সেটা হচ্ছে এই 6655 আছে না, 6655 এটা আমরা ওপরে লিখব 6655 ইন্টু কত দেব, ইন্টু হচ্ছে 11, ইন্টু হচ্ছে 10 ইন্টু 10 ইন্টু 10 বাই 11 ইন্টু 11 ইন্টু 11। এখন স্যার এই 10 আর 11 কোথার থেকে আসলো, এই যে 10% হারে বলছে না, 10% হারে মানে কি, 10% হারে মানে 110/100, ঠিক আছে। তুমি পি ইন্টু 1 প্লাস r/100 মাথায় টি, এইটা তুমি ক্যালকুলেশন করলে এই 10% হারে মানে 110/100 হয়, 110/100 হয়। সেখানে আমরা এই শূন্য আর এই শূন্য কাটবো, আর 11 মাথায় 11/10 আর মাথায় এরকম পাওয়ার হচ্ছে 3 হয়ে যায়, 3 বছর তাই। তাহলে এটা 11 3 বার 10 3 বার, তাহলে এটা যখন আমরা যেহেতু আমরা ওই আসলটা বার করছি তাই এটা উল্টে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে 10টা উপরে যাবে আর 11টা নিচে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু 3টে 10 উপরে বসলো আর 11টা 3টে 11 নিচে বসে গেল। এবার আমরা এটা কাটবো, 6 11 66 আর 5 11 55, তারপরে 5 11 55 আর 5 11 55, তারপরে এখানে এটা কাটলে হয়ে যাবে 5 11 55, তাহলে 5 10 কে 50, 50 10 কে 500, 500 10 কে 5000, তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু 5000। এর দেখাবে সঠিক উত্তর। তাহলে এখানে আমরা 15টা কিন্তু অঙ্ক প্রশ্ন সমাধান করলাম খুব সহজে। এবার আমরা চলে যাবো পরের 16 দাগের প্রশ্নে। 16 দাগে যে প্রশ্নটা বলেছে সেটা কিন্তু 16 দাগের যে প্রশ্ন বলেছে সেটা কিন্তু রিজনিং। তো আমরা রিজনিংয়ের প্রশ্ন দেখব। চলো আমরা রিজনিংয়ের প্রশ্ন দেখে নিই 16 দাগের প্রশ্ন কী আছে।